এনিমেল, কেজিএফ বা মার্কোর মতো মুভির ফিল নিতে চাও? তাহলে হাতের সকল কাজ পজ করে কলিজা শক্ত করে দেখা শুরু করো আজকের এই মুভি। ভাইরে ভাই, এটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ভায়োলেন্স একটি মুভি। মুভির কাহিনী একদম সিম্পল, কিন্তু ভায়োলেন্স রয়েছে একদম কড়া লেভেলের। এক্সপ্লেন শুরুর আগেই তোমাদের ওয়ার্নিং করে দিয়েছি, কাটাকাটি মুভি দেখতে ভয় পেলে এই ভিডিওটি স্কিপ করো, নয়তো এমন ভায়োলেন্স দেখতে চলেছো যার কারণে তোমার মাথাও ঘুরে উঠতে পারে। তাহলে চলো এই অস্থির মুভির এক্সপ্লেনেশনের জন্য একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের ডেমন সিটি মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই একটি ব্যাকগ্রাউন্ড ভয়েসে আমাদের জানানো হয় সমুদ্রের পোর্টে জাহাজের কন্টেনার রাস্তায় রেখে রাস্তা বন্ধ করার কারণে জাপানের সিনজু শহরে প্রায় 30 কিলোমিটার ট্রাফিক জ্যাম লেগে গেছে। সেই সাথে এখানে আমরা একজন ভয়ানক মানুষকে দেখতে পাই যে তার চাপাতি শান দিতে দিতে এই নিউজ শুনছিল। এখানে আগে তোমাদের এই ট্রাফিক জ্যামের বিষয়টা ক্লিয়ার করে দেই। জাপানের সিনজু শহরে এক ভয়ানক গ্যাং রাজ করত, যে গ্যাংয়ের নাম হলো ইয়াকুজা গ্যাং। এই গ্যাং সিনজু শহরের একটি অংশ নিজের বাপের সম্পত্তি মনে করে দখলদারি চালাতো। এই ইয়াকুজা গ্যাংয়ের লিডার বা মাফিয়ার নাম হলো কোমুগামি। কোমুগামি নামের এই মাফিয়া তার দখলে থাকা রাজ্যের মধ্যে এমন কোনো অপকর্ম নাই যেটা তার দলের লোক করে না। আর এই কোমুগামি মাফিয়ার রাজ্যের মধ্যেই ছিল সেই পোর্ট, যার কারণে আজকে রাস্তায় 30 কিলোমিটার জ্যাম লেগে রয়েছে বিগত 24 ঘন্টা ধরে। মানে সোজা কথায় ইয়াকুজা গ্যাং পুরো শহরে নিজের ইচ্ছায় অন্যায়, অত্যাচার আর অবিচার চালাতো। সেই সাথে নিজের দলের স্বার্থে ছোট গ্যাংদেরও তারা গায়েব করে দিত। আর এখানে যাকে চাপাতি শান দিতে দেখছো, এই লোকটাও এই ইয়াকুজা গ্যাংয়ের একজন সদস্য। তবে আজকে সে তার চাপাতি শানাচ্ছে তারই দলের এক একজনকে ধরে মাথা নামিয়ে দেওয়ার জন্য, কারণ সে তার নিজের দলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার দলের কারণে বহু সাধারণ মানুষ তাদের প্রাণ হারিয়েছে, কারণ যেই এই গ্যাংয়ের বিপক্ষে কথা বলেছে কোমুগামি নামের সেই মাফিয়া তাদের চিরতরে চুপ করিয়ে দিয়েছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আজকে এই গ্যাংয়ের নাম জাপান শহর থেকে চিরতরে মুছে দিবে, আর সে তার পরিবার নিয়ে দূরে কোথাও যেয়ে সাধারণভাবে জীবন শুরু করবে। তাই সে তার চাপাতি শান দিয়ে নিয়ে ফাইনালি বাসা থেকে বের হয়। এদিকে আমরা ইয়াকুজা গ্যাংয়ের লিডার কোমুগামিকে দেখতে পাই, যে তার নিজের বাসায় রাতে ডিনার করতে বসেছিল। সেখানে তারই একজন সিকিউরিটিকে ধরে আনা হয় আর কোমুগামি তাকে জিজ্ঞেস করে, বল কেন তুই এই কাজ করেছিস? এখানে আমরা জানতে পারি এই সিকিউরিটিও তার লিডারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই তাকে ধরে আনা হয়েছে। কোমুগামি তার সেই সিকিউরিটির মুখের মধ্যে ব্রেড কাটার নাইফ ঢুকিয়ে দেয় আর এক টানে তার মুখ কেটে ফাঁসিয়ে দেয়। কিন্তু সে তো বুঝতে পারেনি যে তার জন্য কি ভয়ানক বিপদ এগিয়ে আসছে। ডিনার শেষ করতেই কোমুগামির বাসার ছাদের উপরে শুরু হয় তুমুল কাটাকাটি। হ্যাঁ, সাকাতা নামে সেই অ্যাসাসিন ইতিমধ্যেই কোমুগামির বাসায় ঢুকে পড়েছে আর তার সেই চাপাতি দিয়ে সবাইকে কেটে কুচি কুচি করা শুরু করেছে। এই কাহিনী দেখে কোমুগামির সিকিউরিটিরা তাকে দ্রুত সেফ জায়গায় সরিয়ে নিতে থাকে, কিন্তু সাকাতা এমন কোপানো শুরু করে যে কাউকে সে না দেখে পাইকারি ভাবে হাত মাথা নামিয়ে দেওয়া শুরু করে। ফলে কোমুগামি তার বাসা থেকে বেরিয়ে যেয়ে গাড়িতে বসে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে দেখতে পায় তার ড্রাইভারের গলা ইতিমধ্যেই সাকাতা কেটে রেখে দিয়েছে। কোনো উপায় না পেয়ে কোমুগামি আবারও তার সেফ রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। এদিকে সাকাতা সবাইকে কুপিয়ে বাসার ভেতরে আসলে তার উপরে আক্রমণ করে বসে কোমুগামির পার্সোনাল বডিগার্ড। সে আগে সাকাতার হাতের চাপাতি ফেলে দেয় আর এই সুযোগ কাজে লাগিয়ে সাকাতাকে মেরে কাবু করতে থাকে। তাদের এই মারামারির দৃশ্য আরেকজন সিকিউরিটি সোফার পেছনে লুকিয়ে দেখছিল, কারণ সে বুঝে গেছে সাকাতার সামনে পড়া মানে নিশ্চিত মৃত্যু। মার খেতে খেতে সাকাতা বডিগার্ডের হাতের মধ্যে একটি চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু সেই বডিগার্ড ওই চাকু নিজের হাত থেকে তুলে নেয় আর সাকাতাকে ফেলে দিয়ে সেই চাকু তার চোখের ওপরে চেপে ধরার চেষ্টা করতে থাকে। কিন্তু সাকাতা তার চাপাতি তুলে নেয় আর এক কোপে সেই বডিগার্ডের এক হাত নামিয়ে দেয়। ফাইনালি সাকাতা নিজেকে ছাড়িয়ে নেয় আর সেই বডিগার্ডের কাটা হাত নিজের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে সাকাতা আরো একজনকে মেরে কোমুগামির বেডরুমের দিকে আগাতে থাকলে কোমুগামি তার রিভলভার দিয়ে সাকাতাকে শুট করে দেয়। কিন্তু এখানে দেখা যায় সাকাতা তার সামনে অন্য একজনকে রেখেছিল। আর ফাইনালি সাকাতা এবার তার দলের লিডার কোমুগামির সামনে এসে দাঁড়ায়। সেখানে সে কোনো কথা না বলেই তার সেই আইকনিক চাপাতি দিয়ে এক কোপে কোমুগামির মাথা নামিয়ে দেয়। ঠিক ওই সময়ে আরেকজন গার্ড সেখানে আসে আর সাকাতার দিকে গান ধরে, কিন্তু তাকেও পেছন থেকে কেউ একজন শুট করে মেরে দেয় আর সাকাতাকে বাঁচিয়ে নেয়। এই লোকের নাম ফুজিতা।
যে হলো সাকাতার জিগরি দোস্ত। সাকাতা আর ফুজিতা একই গ্যাংয়ে কাজ করত, কিন্তু সাকাতার সাথে সেও সিদ্ধান্ত নিয়েছে যে এই শহরে আর কোনো দাদাগিরি চলবে না। তাই তারা আজকের এই রাতটা এক ভয়ানক মিশন কমপ্লিট করলো। সিনজু শহরে আজকের পরে আর কারো রাজত্ব চলবে না, আর কেউ সাধারণ মানুষের ওপরে জুলুম করবে না। কিন্তু শান্তি কি এত সহজে আসে? সামনে তোমরা যা দেখতে চলেছ সেটা তোমাদের চিন্তাধারার বাহিরে। মাত্র কয়েক ঘন্টায় একটি শক্তিশালী ও ভয়ানক ইয়াকুজা গ্যাং সাফ করে তারা যখন ফিরে যাচ্ছিল, এখানে আমরা জানতে পারি সাকাতা তার এই অ্যাসাসিন জীবন থেকে অনেক দূরে সরে যেতে চায়, সেই সাথে তার সমস্ত অতীত ভুলে যেতে চায়। কারণ সে তার স্ত্রী ও একমাত্র মেয়েকে কথা দিয়ে এসেছে যে সে তাদের সাথে সুন্দর এক জীবন গড়ে তুলবে। তাই সে তার প্রাণের বন্ধু ফুজিতাকে জানিয়ে দেয় কাল সকালেই এই শহর থেকে সে অনেক দূরে চলে যাবে তার পরিবার নিয়ে। ফাইনালি সে তার বন্ধুকে শেষ বিদায় জানিয়ে দেয়, সেই সাথে তাকে জানায় যদি সম্ভব হয় ফুজিতাও যেন তার এই অতীত থেকে সরে যায়। কিন্তু এখানে দেখা যায় তাদের দুই বন্ধুর ওপরে দূরে থেকে কেউ একজন নজর রাখছিল। যাই হোক, বিদায় নিয়ে সাকাতা তার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে সে তার আদরের মেয়েকে আজ মন খুলে জড়িয়ে ধরে আর আদর করে দেয়। সাকাতার স্ত্রী জানতো যে সে বাহিরে কি কাজ করে এসেছে, তবে সে তার স্বামীর নতুন এই জীবনকে স্বাগতম জানাতে বাসার দরজার সামনে লাল গালিচা বিছিয়ে দিয়ে তার স্বামীকে বরণ করে নেয়। সাকাতার স্ত্রী জানায় আজ থেকে আমরা সবাই একসাথে খাবার খাবো, তাই সে সাকাতাকে শাওয়ার করে আসতে বলে। কিন্তু সাকাতা যখন গোসল করে খাবার খেতে ডাইনিং রুমে আসে, সে দেখতে পায় তার বাসার ভেতরে ভয়ানক মাস্ক পরা কিছু লোক এসে তার স্ত্রী ও মেয়েকে হোস্টেস করে বসে রয়েছে। সাকাতা বাইরে আসলে তাদের মধ্যে একজন বলে যে এত নিষ্ঠুরভাবে মানুষ কাটতে পারে, তারও যে এত সুন্দর সাজানো একটি পরিবার থাকতে পারে সেটা বিশ্বাস করাই কঠিন। সাকাতা জানায় তোরা যেই হোস আমার পরিবার থেকে দূরে থাক, না হলে তোদেরকেও কেটে ফেলবো। কিন্তু তারা জানায় তারা হলো এই শহরের নতুন গ্যাং, যারা হবে এই শহরের প্রধান আতঙ্ক। এখন তারা এখানে এসেছে সাকাতাকে মেরে ফেলতে, কারণ তারা কোনো রিস্ক নিতে চায় না। কারণ যে নিজের গ্যাংকে এত হিংস্রভাবে কেটে ফেলতে পারে সে এই গ্যাংয়ের জন্য বিপদের কারণ হতে পারে। এসব বলে তাদের মধ্যে একজন সাকাতার মেয়েকে ধরে, কিন্তু সাকাতা সেই লোকের ওপরে আক্রমণ করে তাকে পায় মেরেই ফেলবে। সাইড থেকে অন্যজন সাকাতার স্ত্রীর সামনে শুট করে বুঝিয়ে দেয় যে তারা চাইলে সাকাতার স্ত্রীকেও মেরে ফেলতে পারে। ফলে নিরুপায় হয়ে সাকাতা নিজেকে ধরা দেয় আর তাদের বলতে থাকে তোদের যত শাস্তি আছে আমাকে দে, কিন্তু আমার পরিবার থেকে দূরে থাক। আমার পরিবারের কিছু হলে কসম তোদের একটা একটা করে ধরে জবাই করব। তাদের মধ্যে একজন সাকাতাকে মারা শুরু করে, কিন্তু অন্যজন হঠাৎ শুট করে দেয় সাকাতার স্ত্রীর মাথায়। সাকাতা দেখতে পায় তার স্ত্রী তারই চোখের সামনে মৃত অবস্থায় পড়ে রয়েছে। মাত্র একটু আগেও যারা হাসি খুশি একটি পরিবার ছিল, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সেই পরিবারই এখন নরকে পরিণত হয়েছে। সাকাতা তার মেয়েকে চেঁচিয়ে বলে এখান থেকে পালাও। বাচ্চা মেয়েটা উঠে এক দৌড় দেয়, কিন্তু আরেকজন তার পিঠেও শুট করে দেয়, আর এই ছোট্ট বাচ্চাকেও তারা রেহাই দেয় না। এরপরে তারা সাকাতার মাথায় গান লাগায় আর ফাইনালি সাকাতাকেও শুট করে মেরে দেয়। এরপর তারা সেখান থেকে চলে যায়। এখন প্রশ্ন হলো, শহরের কুখ্যাত ভৈরাতে গ্যাং মানে ইয়াকুজা গ্যাংকে তো সাকাতা কিছুক্ষণ আগেই মেরে দিয়েছে, তাহলে এরা আবার কোন নতুন গ্যাং? আর তারা তো সাকাতাকে মেরে ফেললো। এখন মুভির কাহিনী কোন দিকে মোড় নিবে? চলো সকল প্রশ্নের উত্তর একটা একটা করে জেনে আসি। সেই রাতের ঘটনা নিউজে জানানো হয় যে একজন অ্যাসাসিন তার নিজের পরিবারের স্ত্রী ও মেয়েকে হত্যা করে সে নিজে পালিয়ে গেছে। মানে পুলিশ সেই রাতে সাকাতার বাসায় তার বডি খুঁজে পায়নি। মানে এই পুরো হত্যাকাণ্ডের দায় যে পড়ে সাকাতার ওপরেই। তাহলে সাকাতা এখন কোথায় রয়েছে? এই ঘটনার 12 বছর পরের এক সিনে আমরা সিনজু শহরের 500 কিলোমিটার দূরের এক শহরে সাকাতাকে দেখতে পাই জীবন্ত অবস্থায়। তবে সেই রাতে মাথায় গুলি খেয়ে সে সম্পূর্ণভাবে প্যারালাইজ হয়ে আছে বিগত এই 12 বছর ধরে। আর তাকে সেদিন সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল তার সেই পুরান বন্ধু ফুজিতা। আর গত 12 বছর ধরে সে সাকাতাকে নিজের কাছেই লুকিয়ে রেখেছে। অন্যদিকে আমরা সিনজু শহরের মেয়রকে দেখতে পাই, যার নাম সিনোহারা। সে তার এক প্রেস ব্রিফিংয়ে জার্নালিস্টদের জানায়, আমি একটি সংগঠন করেছি, সেই সাথে অনেকদিন ধরে আমার এই সংগঠন এই সিনজু শহরে একটি প্যারাডাইস সিটি গড়ে তুলেছে, যার নাম মাহারোবা। এখানে রয়েছে বিলাসবহুল 7 তারকা হোটেল, ক্যাসিনো, বার, নাইট ক্লাব,
মানে ধনীদের টাকা উড়ানোর এক মোক্ষম জায়গা বানিয়েছে, আর সে এটাই কৌশলে মার্কেটিং করছিল। কিন্তু তার এই কথার মাঝে একজন জার্নালিস্ট তাকে থামিয়ে দেয় আর তাকে প্রশ্ন করে বসে, গত 12 বছর আগে যখন ইয়াকুজা গ্যাংয়ের রাজত্ব শেষ হয়, ঠিক তার পরের বছরেই আপনি এই শহরের মেয়র নির্বাচিত হন, আর এই 12 বছরে অগণিত মানুষের হত্যা হয়েছে যাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। সিনোহারা জানায় 12 বছরে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, যারা মারা গিয়েছিল সবই ছিল অ্যাক্সিডেন্ট। কিন্তু সেই জার্নালিস্ট তার হাতের ডায়েরি দেখিয়ে জানায়, আমার কাছে প্রত্যেকটা লোকের নিখোঁজ হওয়ার সকল তথ্য রয়েছে। এই কাহিনী দেখে সিনোহারা অতি কৌশলে প্রেস ব্রিফিং বন্ধ করে দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে সেই রাতে যখন ফুজিতার এক কলিগ সাকাতাকে নিয়ে বাসায় ফিরছিল, হঠাৎ একজন লোক এসে সাকাতার হাতের মধ্যে ছুরি বসিয়ে দেয় আর সাকাতাকে মারা শুরু করে। এই লোক হলো সেই বডিগার্ড যেদিন সাকাতা তার একটি হাত কেটে নিয়েছিল। তবে এত মার খাওয়ার পরও সাকাতার কোনো রিয়েকশন না দেখে সেই লোক বুঝতে পারে যে সাকাতা আসলে প্যারালাইজড, মানে সে বেঁচে থেকেও মরা। তাই সে সাকাতাকে এভাবেই ছেড়ে দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা প্রেস ব্রিফিং এ ওই জার্নালিস্টকে দেখতে পাই যে মিটিং থেকে বের করে দেওয়ার কারণে সে তার এক সোর্সের কাছ থেকে আরো তথ্য সংগ্রহ করছিল তাদের মেয়র সিনোহারার ব্যাপারে, কারণ তার বিশ্বাস এই খুন খারাপির সাথে অবশ্যই তার হাত রয়েছে। ঠিক ওই সময়ে সেখানে সেই 12 বছর আগের সেই মুখোশধারী লোকগুলো আসে আর এবার তারা সেই জার্নালিস্টের গাড়ি ঘিরে ধরে। সেখানে তারা কোনো কথা না বলে একজন ওই জার্নালিস্টকে বের করে আনে আর তার হাতের হাতুড়ি দিয়ে পেটিয়ে তার মাথা ভর্তা বানিয়ে তাকে মেরে ফেলে। বাকি অন্যজনকে বের করে এনে তার হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হয় আর নিজেই নিজেকে শুট করতে বলে। ফলে কোনো উপায় না পেয়ে সেই লোকও তার নিজের হাতেই নিজের মাথায় শুট করে তার প্রাণ বিলিয়ে দেয়। ঠিক ওই সময়ে তাদের মধ্যে একজনের মোবাইলে একটি মেসেজ আসে, যেটা পড়ে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। আসলে এই লোককে এই মেসেজ দিয়েছিল সেই বডিগার্ড যার হাত সাকাতা কেটে নিয়েছিল। মেসেজ পেয়ে মাস্ক পরা লোকটি একটি হসপিটালে আসে যেখানে সাকাতাকে রাখা ছিল। গেটের সামনে এসে সে গার্ডদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করে নেয় আর এবার সে ভেতরে ঢুকে যায়। এখানে সাকাতাকে জীবন্ত দেখে সে ইনজেকশনে সায়ানাইড ভরে নিয়ে সেটা স্যালাইনে পুশ করে দেয়। মুখোশধারী লোকটা জানায়, আমার বাপের জন্ম এমন অ্যাসাসিন দেখিনি যে হেডশট খেয়েও এখনো বেঁচে রয়েছে। তবে যাই হোক, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। সাকাতা এত বছর পরে তার পুরান শত্রুকে দেখে রাগে ভেতর থেকে ফুঁসতে থাকে আর আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। এদিকে সেই লোক তাদের লিডারকে ভিডিও কল করে আর এই কাহিনী দেখাতে থাকে, যেটা তারা 12 বছর আগে করতে পারেনি সেটা সে আজকে করছে। কিন্তু সে দেখতে পায় এরই মধ্যেই সাকাতা বেড থেকে উঠে দাঁড়িয়ে গেছে। কিন্তু সাকাতা ছিল খুবই দুর্বল, যার কারণে সেই লোকটা সাকাতাকে মেরে কাহিল করে দিতে থাকে। হঠাৎ সেখানে দরজা খুলে সেই দুই গার্ড ঢুকে যায়। তবে সেই লোকটা জানায়, আমি কিছুই করিনি, সাকাতা নিজেই আমার উপরে আক্রমণ করেছে, হয়তো সে পাগল হয়ে গেছে। কিন্তু একজন গার্ড জিজ্ঞেস করে, আপনি সাকাতার নাম কিভাবে জানলেন? তার মানে আপনি কি আগে থেকেই সাকাতাকে চিনেন? এখন এই কাহিনী ধামাচাপা দিতে সেই লোকটা গান বের করে আর সেই গার্ডকে টপকে দেয়। আসলে এখানে দুজন গার্ডের মধ্যে একজন ছিল তাদের নিজেরই লোক, কিন্তু সেখানে সাডেনলি চলে আসে একজন ডাক্তার। এই কাহিনী লিক হওয়ার আগেই তারা দুজনে ওই ডাক্তারকেও মেরে দেয়। এবার যখন সাকাতাকে মারতে যাবে, এবার সাকাতা আগে ওই গার্ডকে মেরে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় আর ওই মুখোশ পরা লোকের গলায় কার্টেন পেঁচিয়ে ধরে তার দম বন্ধ করে দিতে থাকে। এখানে তাদের দুজনের মধ্যে চলে কঠিন রকমের ধস্তাধস্তি। তবে অবশেষে সাকাতা তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার গলা চেপে ধরে আর ফাইনালি তার শত্রুদের মধ্যে একজনকে খতম করে দিতে সক্ষম হয়। সবাই যখন বাহিরে পড়ে থাকা গার্ডকে নিয়ে ব্যস্ত ছিল, এদিকে সাকাতা তাকে মেরে ফেলে হসপিটাল থেকে বেরিয়ে যায়। মানে এবার এই গ্যাংয়ের সাথে যে কি হতে যাচ্ছে তারা নিজেরাও জানে না। আস্তে আস্তে সাকাতার শক্তি ফিরে আসতে থাকে ও 12 বছর আগের সকল শত্রুদের মুখ তার মনে পড়তে থাকে। এদিকে সাকাতার সাথে দেখা করতে হসপিটালে আসছিল তারই বন্ধু ফুজিতা, কিন্তু এখানে সে দেখতে পায় যে সাকাতা আস্তে আস্তে সুস্থ ও হিংস্র হয়ে উঠছে। সিন শিফট হলে আমরা একটি ড্রাগের কারখানা দেখতে পাই, যেখানে সুন্দরী মেয়েদের ধরে এনে এই ড্রাগের কাঁচামাল প্রক্রিয়াজাত করার কাজে লাগিয়ে দেওয়া হতো। আর এই ড্রাগের কারবার সামলায় এই গ্যাংয়ের আরেক সদস্য, যার নাম ইকাগো। প্রতিবার ড্রাগের কাজ শেষ করে রপ্তানি শেষ হলে এই গোডাউনে কাজ করা সকল মেয়েদের মেরে ফেলা হতো
আর এদের মধ্যে যারা বেশি সুন্দরী ছিল তাদেরকে ভোগ করার জন্য পাঠিয়ে দেওয়া হতো এই গ্যাংয়ের আরেক সদস্য যার নাম এইমাস। ঠিক এমনই ভাবে একদিন আকস্মিকভাবে এই গোডাউনে অন্য সব মেয়েদের সাথে ধরে আনা হয় রিও নামের এক মেয়েকে। একদিন একই রকম নিয়মে ড্রাগের কাজ শেষ করার পরে যখন তাদের রুলস মোতাবেক সবাইকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেদিনই উপস্থিত ছিল এইমাস। এখানে এত মেয়েদের মধ্যে সেদিন তার পছন্দ হয় রিও নামের সেই মেয়েকে। ফলে সেই রাতের জন্য সে নিজের সাথে নিয়ে যায় রিওকে। আর এই রিও নামের মেয়েটি হলো সাকাতার নিজের সেই ছোট্ট মেয়ে, যে গত 12 বছর পরে অনেকটাই বড় হয়ে গেছে। তবে রিও সেদিন কিভাবে বেঁচে গিয়েছিল তার কাহিনী তোমরা একদম লাস্টে যে জানতে পারবে। তবে আপাতত চলো দেখে আসি সাকাতা এদের সাথে কি করতে চলেছে। অন্যদিকে দেখা যায় ফুজিতার ফোনে একটি মেসেজ আসে, যেখানে তাকে বলা হয় সাকাতা যেখানেই থাকুক সে যেন তাকে ইকাগোর সেই ড্রাগের গোডাউনে নিয়ে আসে, নয়তো এবার ফুজিতাকেও মেরে ফেলা হবে। এখানে আমরা জানতে পারি যে ফুজিতা সাকাতার পুরান বন্ধু হলেও সে এই মাস্ক পরা গ্যাংয়ের সাথে পুরোপুরিভাবে যুক্ত ছিল। তাই সে এবার নিজেকে বাঁচাতে সাকাতা যখন তার বাসায় ঘুমিয়েছিল সেই সময়ে সে সাকাতার হাতে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয় আর সাকাতাকে অজ্ঞান করে দেয়। এরপর তাকে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে নিয়ে চলে আসে ইকাগো নামের সেই মাফিয়ার ড্রাগের গোডাউনে। সাকাতাকে এই মাস্কের গ্যাংয়ের কাছে তুলে দিয়ে সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তার বাসায় ফিরে যাচ্ছিল। কিন্তু এদিকে দেখা যায় যে সাকাতার জ্ঞান তখন ফিরে এসেছে। সাকাতা ব্যাগের চেন খুলে বাইরে বের হয়ে আসে আর সেখানে সবাইকে তার স্টাইলে শুইয়ে দেওয়া শুরু করে। এদিকে ইকাগো সাকাতার এই তাণ্ডব সিসিটিভি ক্যামেরায় দেখতে পায়। আর ওদিকে ফুজিতা গোডাউন থেকে বের হওয়ার জন্য গার্ডের কাছে পারমিশন চায়। গার্ড তাকে পারমিশন দেওয়ার আগেই সেই গার্ডের কাছে একটি কল আসে। ইকাগো জানিয়ে দেয় ফুজিতা তাদের সাথে বেইমানি করেছে, তাই তাদের দুজনকেই মেরে ফেলার অর্ডার দেওয়া হয়। সেই গার্ড আস্তে করে কলটা কেটে দেয় আর একদম সিম্পল ভাবে আস্তে করে তার গানটা বের করে শাট ফায়ার করে বসে ফুজিতা ও তার ড্রাইভারের ওপর। ফলে এখানে ফুজিতার ড্রাইভার মারা যায়। তবে ফুজিতা বুলেট খেলেও সে বেঁচে ছিল। যেই ওই গার্ড এসে গাড়ির দরজা খুলে ফুজিতা তার গান তুলে সেও শাট শুট করে একে একে সবাইকে কিল করা শুরু করে। আসলে এখানে ইকাগো মনে করেছে ফুজিতা তাদের সাথে বেইমানি করেছে, আর ওদিকে ফুজিতা নিজেও জানে না যে কেন তার উপরে এরা আক্রমণ করছে। এদিকে ভেতরে দেখা যায় সাকাতা একাই সবাইকে মেরে শুইয়ে দেওয়া শুরু করে। সবাইকে মারতে মারতে সাকাতা যখন ওপরে উঠে যায়, ইকাগোর মাস্ক দেখে সাকাতা চিনতে পারে যে সেদিন তার বাসায় হামলার সময় এই লোকটাও সেখানে ছিল। তবে সে কিছু বোঝার আগেই ইকাগো তার হাতের রিমোট চেপে দেয় আর এক ব্লাস্টে তার পুরো গোডাউন উড়িয়ে দেয়। এবার সে কল করে তাদের গ্যাংয়ের লিডারের কাছে আর তাকে জানায়, মাস্টার, আমি সাকাতার অধ্যায় শেষ করে দিয়েছি। তাদের লিডার জানায়, আমি দুঃখিত ইকাগো যে আমার জন্য তোমার এত টাকার ড্রাগের লোকসান করতে হলো। কিন্তু এরই মধ্যে ইকাগো দেখতে পায় সাকাতা আসলে মারা যায়নি। এবার সে সাকাতাকে দেখে তার দিকে গান তাক করে শুট করার জন্য, কিন্তু হঠাৎ একটি গাড়ি এসে ইকাগোকে ধাক্কা দেয় আর আবারও সাকাতাকে বাঁচিয়ে নেয়। আর তাকে বাঁচিয়ে নিয়েছে তার সেই পুরান বন্ধু ফুজিতা নিজেই। কিন্তু এখানে ঘটে এক মারাত্মক রকমের টুইস্ট। ফুজিতা গাড়ি থেকে নামার সাথে সাথেই সাকাতা এক শুটে ফুজিতাকে শেষ করে দেয়। এখন ভাবছো সে কেন ফুজিতাকে মেরে ফেললো? আসলে এই ফুজিতা সেদিন এই মাস্ক গ্যাংকে সাকাতার বাসার ঠিকানা দিয়েছিল, যেন তারা পুরো পরিবারকে শেষ করে দিতে পারে। এখানে ফুজিতার লাভ ছিল এই কাজের বিনিময়ে সে $5 মিলিয়ন পাবে। তবে সেদিন এই হত্যাকাণ্ডের পরে যখন ফুজিতা সাকাতার বাসায় যায়, তার বন্ধুর এই নির্মম অবস্থা দেখে তার মায়া লাগে। তাই সে সাকাতাকে নিজের সাথে নিয়ে এসেছিল আর সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আর এই সকল কাহিনী সাকাতা জানতে পারে ফুজিতার ফোনের এক একটা মেসেজ থেকে। এবার সাকাতা ইকাগোকে ধরে নেয় আর তার উপর শুরু করে কঠিন টর্চার। সাকাতা তাকে জিজ্ঞেস করে, বল তোর বসের নাম কি, যে সেদিন আমার মেয়েকে গুলি করেছিল। ঠিক ওই সময়ে ইকাগোর ফোনে কল আসে তাদের লিডারের। এখানে আমরা দেখতে পাই সেদিন যেই লোক সাকাতার বাসায় হত্যাকাণ্ড চালিয়েছিল আর এই গ্যাংয়ের লিডার একই ব্যক্তি, আর সে হচ্ছে এই শহরের মেয়র সিনোহারা।
সিনোহারা সাকাতাকে জানায়, আমার সবচেয়ে বড় ভুল ছিল সেদিন তোকে মার্ডার করার পরে ভেরিফাই না করা। তবে তুই যেহেতু বেঁচে আছিস তোকে আমার হাতে মরতে হবে। তার থেকেও বড় কথা, যদি তুই এখন আমার পার্টনার ইকাগোকে ছেড়ে দিস তবে আমি তোর মেয়েকে ফিরিয়ে দেব। এখন বল তুই কোনটা চাস? কিন্তু সাকাতা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। একটু পরে দেখা যায় মাটিতে ইকাগোর মাস্ক ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, আর সাকাতা ইকাগোকে মেরে দিয়ে সেখান থেকে চলে গেছে। সিন শিফট হলে আমরা দেখতে পাই সিনোহারা কল করে এই মাসের কাছে। সে জানায় সাকাতা এখনো বেঁচে রয়েছে আর সে হিংস্র বাঘের মতো আমাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে। তাই তুই আগে সাকাতার মেয়েকে নিয়ে এই শহর থেকে গায়েব হয়ে যা, কারণ সাকাতা জেনে গেছে তার মেয়ে জীবিত রয়েছে। তাই সে খুঁজতে খুঁজতে তার মেয়ে পর্যন্ত পৌঁছে যাবে। এদিকে সাকাতা খুঁজতে খুঁজতে একটি বাসায় চলে আসে। এই লোকের নাম তাকিগাওয়া। এই লোক একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। এখানে আমরা জানতে পারি 12 বছর আগে সাকাতার বাসায় সেই হামলার দিনে তাকিগাওয়া সেদিন সাকাতার বাসায় ইনভেস্টিগেশন করতে গিয়েছিল, আর সেখানে সে সাকাতার মেয়ে রিওকে পেয়েছিল। আর দীর্ঘ 12 বছর ধরে সে নিজের কাছে রিওকে বড় করেছে। তবে কিছু মাস আগে স্কুল থেকে বাসায় ফেরার সময় এই শহরের একটি গ্যাং এর লোকজন রিওকে ধরে নিয়ে যায়। তাকিগাওয়া সবকিছু জানার পরেও সে কিছুই করতে পারেনি, কারণ এই গ্যাং যে চালায় সে হলো তাদের শহরের মেয়র সিনোহারা। যেহেতু তাকিগাওয়া একজন পুলিশ ছিল তাই সে এই গ্যাং সম্পর্কে জোগাড় করা বেশ কিছু তথ্য সাকাতাকে দিয়ে দেয়। সাকাতা এই তথ্য নিয়ে সেই জায়গায় যায় আর সেখানে এক বাসার রুমের মধ্যে তার মেয়ে রিওর ছোটবেলার কিছু ছবি দেখতে পায়। এদিকে রিও সাকাতাকে দেখে ভয় পেয়ে যায় আর সুপার আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে এই মাস দৌড়ে আসছিল রিওকে সরিয়ে নেওয়ার জন্য। সে তার রুমে এসেই দেখতে পায় সাকাতা ইতিমধ্যেই তারই বেডরুমে দাঁড়িয়ে রয়েছে। সাকাতা এই মাসকে জিজ্ঞেস করে তার মেয়ে রিও কোথায়, কিন্তু এই মাস সাকাতাকে হঠাৎ মারা শুরু করে। কারণ এই মাস তো জানে যে এটাই সাকাতা, কিন্তু সাকাতা জানে না যে এটাই সেই লোক যে তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। মারামারির এক পর্যায়ে এই মাস একটি ওয়ার্ড বলে, আর এই ওয়ার্ড শুনেই সাকাতার মনে পড়ে যায় সেই রাতের কথা। সাকাতা বুঝে যায় এটাই সেই মার্কসম্যান যে তার স্ত্রীর উপরে শুট করেছিল। এবার সাকাতা শুরু করে তাকে কঠিন ধলায়, কিন্তু এদিকে রিও তার তীর তুলে নেয় আর তার নিজের বাবাকে চিনতে ভুল করে সে তার বাবার বুকেই তীর চালিয়ে বসে। আর সাকাতা এবার তার ঝাপসা চোখে প্রথমবারের মতো তার মেয়েকে দেখতে পায় দীর্ঘ 12 বছর পরে। সাকাতা জানালা দিয়ে নিচে পড়ে যায় আর এই মাস রিওকে নিয়ে দ্রুত এখান থেকে সরে যায়। এদিকে সাকাতাকে উদ্ধার করে নিয়ে আসে তাকিগাওয়া নামের সেই পুলিশ অফিসার। সে সাকাতার বুক থেকে তীর টেনে বের করে দেয় আর দ্রুত সেখানে মেডিসিন লাগিয়ে দেয়। ঠিক ওই সময়ে তার ফোনে কল করে স্বয়ং তাদের মেয়র ও এই গ্যাংয়ের লিডার সিনোহারা। সিনোহারা সাকাতাকে জানায়, এভাবে আমার পার্টনারদের মেরে নিজেকে বীর প্রমাণ করার কিছুই নাই, তাই যদি নিজেকে বাঁচাতে চাস তবে আয় দেখি তোর কত হিম্মত। এসব শুনে সাকাতা এবার সোজা চলে আসে তার নিজের বাসায়। তার মধ্যে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। বাসায় এসে সে তার স্টোর রুমে যায় আর সাজানো ওয়েপনের মধ্যে থেকে তার সে আইকনিক চাপাতি তুলে নেয়। মানে বুঝতেই পারছো এই অ্যাসাসিনদের কপালে কি রয়েছে। অন্যদিকে সিনোহারা তার বিল্ডিং এ প্রায় 1000 খানেক সিকিউরিটি মোতায়েন করে রেখেছে, কিন্তু সাকাতা তার গাড়ি অটো মোডে ছেড়ে দিয়ে সে ঢুকে যায় পেছন দরজা দিয়ে। ভেতরে ঢুকেই সে এক একজনকে কুপিয়ে কেটে ফেলে আর তারই গান নিয়ে বাকি সিকিউরিটিতে শুইয়ে দিতে থাকে। বাইরে এই মুভির লাস্টের 20 মিনিট যেই ফাইটিং সিন দেখানো হয়েছে, বিশ্বাস করো আমার জীবনে এমন ভায়োলেন্স মুভি দেখিনি। সাকাতা সবাইকে তার চাপাতি দিয়ে কেটে কুচি কুচি করে সামনে আগাতে থাকে। আর এই সকল ঘটনা এই মাস তার সিসিটিভি ক্যামেরায় দেখে এবার সে নিজেই প্রস্তুতি নেয় সাকাতার সাথে ফাইনাল খেলার জন্য। এদিকে সাকাতা সবাইকে মারতে মারতে উপরে আসা মাত্রই এই মাস সুযোগ বুঝেই সাকাতার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু সাকাতা আবারও উঠে দাঁড়ায় আর এই মাসকে বলে, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা বলে সে এই মাসের উপরে ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে এই মাস আবারও যখন সাকাতার চোখের দিকে চাকু ধরে, এবার সাকাতা সেই চাকু ঘুরিয়ে এই মাসের চোখের মধ্যে ঢুকিয়ে দেয় আর ফাইনালি এক কোপে তাকেও মাটিতে শুইয়ে দেয়। এই মাসকে মেরে সে লিফটে করে চলে আসে মেহরাবা প্যারাডাইসের টপ ফ্লোরে,
যেখানে রয়েছে তার জীবনের প্রধান শত্রু সিনোহারা। লিফটের এই এন্ট্রিটা ছিল দেখার মতো। ভেতরে আসতে সাকাতা তার মেয়ে রিওকে দেখতে পায় আর সে তাকে বলতে থাকে, আমি তোমার আসল বাবা, আজ থেকে 12 বছর আগে তুমি হারিয়ে গিয়েছিলে। ঠিক ওই সময়ে সেখানে আরো একজন মার্কসম্যান আসে আর সাকাতার মাথায় তরবারি ধরে। এদিকে সিনোহারা এসে রিওর মাথায় তরবারি ধরে তার মাথা নামিয়ে ফেলার জন্য। এখানে আমরা জানতে পারি সেদিন রিও কিভাবে বেঁচে গিয়েছিল। আসলে সেদিন গুলি রিওর পিঠে নয়, বরং গুলি লেগেছিল তার হাতে থাকা খেলনায়। আর প্রচন্ড ভয়ে সেদিন রিও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। সিনোহারা এসব জানিয়ে যখন রিওর মাথা নামিয়ে দেওয়ার জন্য তরবারি উঠায়, ঠিক ওই সময়ে তাকিগাওয়া সেখানে চলে আসে আর উরুম ধুরুম ফায়ার করে সবাইকে ছত্রভঙ্গ করে দিতে থাকে। এই সুযোগে সাকাতা তার মেয়ে রিওকে জোরে চেঁচিয়ে বলতে থাকে, এখান থেকে পালাও। সাকাতার বলা এই কথায় রিওর সেই 12 বছর আগের কথা মনে পড়ে যায়। ঠিক একইভাবে সেদিন সাকাতা রিওকে পালাতে বলেছিল। রিও উঠে তাকিগাওয়ার সাথে পালিয়ে নিচের দিকে যেতে থাকে আর এদিকে সাকাতা উঠে সেই মার্কসম্যানের সাথে ফাইট শুরু করে দেয়। এখানে দুজনের মধ্যে চলে তুমুল লড়াই, কেউ যেন কারো থেকে কম নয়। তবে হঠাৎ সাকাতা তার চাপাতি তুলে নেয় আর এক কোপ বসিয়ে দেয় সেই মার্কসম্যানের কোমর বরাবর। এরপর তাকে টেনে ধরে সেই চাপাতি আবারও ঢুকিয়ে দেয় সেই মার্কসম্যানের পেটের মধ্যে আর এভাবেই তাকেও খতম করে দেয়। তবে এই অ্যাসাসিনের সাথে লড়াই করতে যেয়ে সাকাতাও খুব খারাপ ভাবে জখম হয়ে পড়েছিল। তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নাই। সিনোহারা এসে ওই মার্কসম্যানের কাছে বসে আর ফাইনালি তার মাস্ক খুলে দেয়। এখানে আমরা প্রথমবারের মতো সিনোহারার মুখে কষ্টের ছাপ দেখতে পাই। আর এখানেই আমরাও জানতে পারি যে এই মাস্ক পরা অ্যাসাসিন ছিল সিনোহারার নিজের ছোট ভাই। সিনোহারার ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি সিনোহারা আর অংদ ছিল দুই ভাই, যারা ছোট থেকেই ছিল পাওয়ারফুল নিনজা। তবে এখানে সিনোহারা ছিল লিডার মাইন্ডেড, মানে সে তার ছোট ভাইকে অর্ডার করত আর তার ছোট ভাই তার ভাইয়ের অর্ডারে নিমিষেই মানুষ মেরে ফেলত। সিন শিফট হলে দেখা যায় সিনোহারার সামনে তার ভাই আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এই কাহিনী দেখে সিনোহারার চোখে এক ভয়ানক রাগ জ্বলে উঠে। ভিডিওর এই পর্যায় থেকে কালার গাউন বিএনজি করে দেওয়া হলো, কারণ এত ভায়োলেন্স আর কাটাকাটি রয়েছে যেটা দেখানোর মতো নয়। যাই হোক, এবার সিনোহারা তার মাস্ক পরে নিতেই এবার সাকাতা তাকে দেখেই চিনে ফেলে যে এটাই সেই লোক যে সেদিন তার মাথায় শুট করেছিল। এখানে তাদের দুজনের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। তবে সাকাতা ছিল একেবারেই নাজেহাল, ফলে সিনোহারা তার তরবারি দিয়ে সাকাতাকে কুপিয়ে কাটা শুরু করে। কিন্তু সাকাতা আবারও উঠে দাঁড়ায় আর তার চাপাতি তুলে নিয়ে সিনোহারার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সিনোহারা ঘুরে উঠে উল্টা সাকাতাকে ধরে ফেলে আর তার তরবারি দিয়ে এক কোপে সাকাতার এক হাত নামিয়ে দেয়। এই কাহিনী যে কি ভয়ানক ছিল সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। এক হাত নামিয়ে দিয়ে সিনোহারা সাকাতার আরেক হাতের উপরে তরবারি ধরে। তবে সাকাতা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর এই কাটা হাত নিয়েই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিনোহারার দিকে এগিয়ে যায় আক্রমণ করার জন্য। কিন্তু সিনোহারা আবারও সাকাতার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই সাকাতা তার শেষ শক্তি দিয়ে সিনোহারার দিকে চাপাতি চালায়। এখানে যেই লেভেলের দম বন্ধ করা ভায়োলেন্স দেখানো হয়েছে ভাইরে, সেটা আমি দেখাতে পারছি না। আমি নিশ্চিত লাস্টের এই 20 মিনিট দেখার সময় তোমার দম আটকে যাবে। যাই হোক, যুদ্ধের এক পর্যায়ে দুজন দুজনের দিকে চাপাতি চালায় আর দুজন দুজনের ঘাড়ে কোপ বসায়। তবে সিনোহারা তার তরবারি টেনে এনে সাকাতার পেটের মধ্যে ঢুকিয়ে দেয় আর সাকাতা তার চাপাতি তুলে নিয়ে সিনোহারার মাথা বরাবর বসিয়ে দেয়। আর এই এক কোপেই নিনজা অ্যাসাসিন সিনোহারার খেলা খতম হয়ে যায়। এখানে দেখা যায় এই কাহিনী দূরে দাঁড়িয়ে দেখছিল সাকাতার মেয়ে রিও। সিনোহারাকে শেষ করে সাকাতাও মাটিতে লুটিয়ে পড়ে। এমন সময় সেখানে চলে আসে এইমাস, মানে সে এখনো বেঁচে ছিল। সে এসে রিওকে বলতে থাকে, দেখো এই লোকটা আমাকেও মেরে ফেলতে চায়, এই লোকটাই তোমার বাবা মায়ের খুনি। কিন্তু এবার এই মাসের পেছনে উঠে দাঁড়ায় স্বয়ং সাকাতা আর এক কোপে সেই চাপাতি এবার সে এই মাসের ঘাড়ে বসিয়ে দেয় আর তাকেও এবার খতম করে দেয়।
সবাইকে শেষ করে সাকাতা শেষবারের জন্য তার মেয়েকে জড়িয়ে ধরে। তবে এদিকে সাকাতার শরীরের সকল রক্ত শেষ হয়ে যাওয়ায় সাকাতা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়তে থাকে। সেই সাথে তার মেয়েকে জড়িয়ে ধরে তার সাথে কাটানো ছোটবেলার স্মৃতিগুলো তার মনে পড়তে থাকে, যে কিভাবে সে তার মেয়েকে ঘুম পাড়াতো। আর এভাবে আস্তে আস্তে সাকাতা তার মেয়েকে জড়িয়ে ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুভির এক্সপ্লেনেশন কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমাদের এক্সপ্লেন। সেই সাথে এই মুভি একবারের জন্য হলো দেখার জন্য সাজেস্ট করলাম। মুভি পেয়ে যাবে নেটফ্লিক্সে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা জানিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।